আরেকটা বিষয় রাষ্ট্রপতির পদত্যাগ করা না করার সঙ্গে জড়িয়ে আছে। সেটা হচ্ছে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন। এটা নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে মানুষের। নতুন রাষ্ট্রপতি মানুষের থেকে যাদের নাম সমালোচনা আসছে, জি। হ্যাঁ হ্যাঁ, আ অনেকের আগ্রহ আছে, হ্যাঁ। তো একজন সাবেক সচিব যিনি এর মধ্যে অনেক সাবেক না, বর্তমান মন্ত্রিপরিষদ সচিব। যিনি অনেক বিষয়ে আলোচিত, সমালোচিত, বিতর্কিত। আ তার নাম আসছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নাম আসছে। আ এবং আ বিএনপির মধ্যে দলীয় শীর্ষ নেতা যারা রয়েছেন তাদের নাম তো আসছেই। সেটি নিয়ে আমাদের কারো কোনো আপত্তি নেই। কিন্তু এই যে unusual কিছু বিষয় আলোচনা হচ্ছে, আবার ডক্টর মোহাম্মদ ইউনূস সাবেক প্রধান উপদেষ্টা, আমি শুনলাম তিনিও নাকি দৌড়ে এগিয়ে আছেন। এখন এই মন্ত্রিপরিষদ সচিব বা ডক্টর ইউনূসের মতন ব্যক্তিরা আপনার কি মনে হয় কতটুকু তাদের রাষ্ট্রপতি হয়ে আমাদের সামনে উপস্থিত হওয়ার সম্ভাবনা আছে? প্রথম বিষয় হচ্ছে কোন ব্যুরোক্র্যাটিক মানুষকে প্রেসিডেন্ট বানানো সঠিক নয়। কারণ ব্যুরোক্রেসির লোকেরা কিছুদিন আগেও আদেশ নির্দেশ পালন করেছেন, সবার তাদের জীবন কেটেছে আদেশ নির্দেশ পালন করে। এরকম ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে ভালো হয় না। এটা কিন্তু হুম। আমি মনে করি। কেন? কারণ তাদের জীবনে প্র্যাকটিসটা নাই যে তারা নিরপেক্ষভাবে চিন্তা করে তারা স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিয়েছেন। বস বলেছে পালন করেছেন, করতে করতে নিজে বস হয়েছেন, বস হয়ে নিজের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দিয়েছেন এবং 27 বছরের চাকরি জীবনে প্রভিডেন্ট ফান্ড হিসাব করেছেন, গ্র্যাচুইটি হিসাব করেছেন, বিদেশ ভ্রমণ হিসাব করেছেন, হিসাব করে করে সুবিধা গুনে গুনে জীবন কেটেছে। যারা সারা জীবন চাকরির সুবিধা নিতে গুনে গুনে জীবন কাটান, তারা আমার ধারণা যে এই ধরনের অলাভজনক পদ, যেটা রাষ্ট্রের প্রধানতম পদ, সেই পদের জন্য আসলে মানসিকভাবে উপযুক্ত থাকেন। হ্যাঁ, আপনি চিন্তা করেন, আমার গাড়ি চাই, আমার টেলিফোন চাই, আমার কোন পদে গেলে, ডেপুটি সেক্রেটারি পদে গেলে গাড়ি লোন পাবো কি পাবো না, এগুলো নিয়ে জীবন কাটিয়েছেন তারা। লিফট দেখতে, খিচুড়ি রান্না করতে শিখতে, তারপরে বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত কাজ করতে, পুকুর কাটা শিখতে বিদেশ ভ্রমণ করেছেন। হ্যাঁ, এরকম ব্যক্তিকে আপনি, আমি মনে করি না যে এরকম ব্যক্তিরা খুব ভালো পায়। এরপর ডক্টর হচ্ছে ইউনূস প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস সাহেবের নাম যদি শোনা যায়, ব্যর্থ অন্তর্বর্তী সরকারের ব্যর্থ প্রধান উপদেষ্টা, তিনি যদি ওখানে যান তাহলে এটা পরিষ্কার প্রমাণিত হবে যে এগুলা কোনো নির্দেশ, আদেশ, উপদেশ, পরামর্শ হচ্ছে। কারণ সাধারণ মানুষ তাকে কোনোদিন প্রেসিডেন্টের পদে চিন্তাই করে না। একটা গণভোট করেন, আমি মনে করি যে এরকম যদি হয় তাহলে আবার একটা গণভোট করেন। ইউনূস সাহেব তো গণভোট পছন্দ করেন, একটা ভোটে দিয়ে দেন, দেখেন যে মানুষ ইউনূস সাহেবকে কয়টা ভোট দেয়। এটা ইউনূস সাহেব যদি বেশি ভোট পায় তাকে প্রেসিডেন্ট করে দেন। একসময় তো প্রেসিডেন্ট ভোটেই নির্বাচিত হতো। এই সংসদের 300 জনের ভোটে তো প্রেসিডেন্ট নির্বাচিত হতো না। প্রত্যক্ষ ভোটে বাংলাদেশে প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাস আছে। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট। দেন না, কোন একটা ইউনিয়নে থানায় তাকে ভোটে দেন, উনি জিতেন কি জিতেন না। এমনকি চট্টগ্রামে ভোটে দেন, উনি চট্টগ্রামে যদি ভোটে জিতে আসতে পারেন, এবারে নিরপেক্ষ ভোট করেন। তো মানুষের মতামত ডক্টর ইউনূসের পক্ষে নাই। উনি সম্মানজনক ব্যক্তি, নোবেল পেয়েছেন, ওনার জ্ঞানের প্রশংসা, জ্ঞানী হিসেবে ওনার মর্যাদা সেটা সারা পৃথিবী দিতে পারে, কিন্তু প্রেসিডেন্সি একটা অন্য জিনিস, প্রধান উপদেষ্টা এটা অন্য জিনিস। এটা এটা জ্ঞান বুদ্ধির সাথে যতখানি সম্পৃক্ত, তার চেয়ে বেশি সম্পৃক্ত হচ্ছে রাজনৈতিক প্রজ্ঞা, জনগণের প্রতি ভালোবাসা, ব্যক্তি স্বার্থকে পরিহার করতে পারার দক্ষতা, এই বিষয়গুলি। যিনি কিচেন ক্যাবিনেট বানিয়েছেন, যিনি তার নিজের ক্যাবিনেটের মধ্যে গণতন্ত্র রাখতে পারেন নাই, যিনি বিনা কারণে ভুয়া মামলা দিয়ে সাংবাদিক সহ তার বিরোধী মতকে দমন করার চেষ্টা করেছেন, এরকম ব্যক্তির আদর্শের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আচরণ, সেটা যায়? মাননীয় প্রধানমন্ত্রী কি করছেন? জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। তিনি তার গাড়ি বহর থেকে শুরু করে তার সঙ্গে যে সফর সঙ্গীর বহর, এগুলো ছোট করে ফেলেছেন। তিনি অল্প খান, তিনি সাধারণ কাপড় পরেন, তাই না? এবং তিনি খুবই সাধারণ জীবন যাপন করার চেষ্টা করেন। বিরোধী মতকে তিনি দমন করতে চান না, অন্তত নিজে মুখে এটা বলেছেন। তিনি প্রতিশোধকামী না, তিনি সেটা বলেছেন। আমরা কি ডক্টর ইউনূসের মধ্যে এই আদর্শে কোনো কিছুর প্রতিফলন দেখি? তো সম্পূর্ণভাবে একটা ব্যক্তিত্বের সংঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই না, আবারও নতুন ক্যাবিনেট তৈরি করে ফেলার সম্ভাবনা রয়েছে। তখন দেখা যাবে যে একটা বঙ্গভবনকে ঘিরে একটা নতুন ক্ষমতার বলয় তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আমি মনে করি না রাজনৈতিক ভাবে বিএনপির জন্য এটা ভালো সিদ্ধান্ত হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে, এবং তারা যদি সেটা করে ফেলেন কোনো কারণে, আমার মনে হয় বিএনপিকে এটার জন্য যথেষ্ট ভবিষ্যতে সমস্যার মুখোমুখি হতে হবে। আর সচিব আমি পর্যায়ের কথাটা আমি বললামই, বিএনপির উচিত ওই যে ডক্টর ইউনূস যে পদ্ধতি বলেছিলেন না, সার্চ কমিটি করা, সংস্কার হলে যা করতে উনি বলেছিলেন, ওই পদ্ধতিতেই যাক না।
ইউনূস সাহেব কিন্তু ওই থিসিস লেখার সময় ঠিক মতো লেখেন, এই জন্যই তিনি ডক্টরেট করতে পেরেছেন, কিন্তু নিজের থিসিস নিজে বিশ্বাস করেন না, তাই না? পাশ করার জন্য থিসিস লেখেন। পৃথিবীতে বহু ফার্স্ট বয় আছে, সব অঙ্ক পারে, কিন্তু যখন নিজের জন্য অঙ্ক করে তখন অঙ্কে ভুল করে, নিজের দিকে সবকিছু নিয়ে নেয়, বানরের পিঠা ভাগ করে। আছে না, বানর কি অঙ্কে খারাপ? বানর কিন্তু অঙ্কে খারাপ না, বানর অঙ্কে ভালো। কিন্তু বানর কি করে, পিঠা ভাগ করার সময় নিজের দিকে পিঠা নিতে থাকে, বুদ্ধি খাটায়। হ্যাঁ, বানর ভালো ছাত্র, কিন্তু ফার্স্ট বয়, সব অঙ্ক পারে, অঙ্ক ভালো পারে দেখে অঙ্কটা করতে পারে। এই জন্য আহ, আমরা কিন্তু মনে করি যে আমরা অনেকেই মনে করি না, শুধু এটা এটা উচিত হবে না যে এই যে সচিব, আমলা, ব্যুরোক্রেসি কিংবা দলীয় ভাবে অত্যন্ত মানে দলকানা এরকম লোককে সেখানে দিলে আমি মনে করি যে সত্যিকার অর্থে যে পরিবর্তনের সূচনা বাংলাদেশ দেখতে চেয়েছিল সেটা হবে না, যেটা এখনো হয় নাই ওইভাবে। আরেকটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশোধকামী নন, তিনি যে মানুষের কাছে যেতে চান, তিনি যে সিম্পল লিভিং পছন্দ করেন, তিনি যে পারিবারিক ব্যক্তি, তার যে সাংস্কৃতিক এক ধরনের ইচ্ছা আছে, সিনেমা দেখেন, গান শোনেন, এই ব্যাপারগুলি যে আমাদেরকে এক ধরনের উৎসাহিত করেছিল, একেবারে উৎসাহে সেই মানে কি বলবো, সেই উৎসাহের আগুনে ছাই চাপা পড়বে, ছাই দেওয়া হবে। আমি শেষ একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে ওভারঅল জানতে চাইছি, আপনি প্রথমে বলছিলেন যে রাষ্ট্রপতির যে ঘিরে যা কিছু হচ্ছে এগুলো একটু অস্বাভাবিক মনে হচ্ছে। আহ আবার ইউনূস সাহেবকে কেন্দ্র করে বলছেন যদি সত্যি ইউনূস সাহেব রাষ্ট্রপতি পদে আসেন তাহলে ধরে নিতে হবে যে বিশেষ কোনো নির্দেশ, উপদেশ বা বাধ্যবাধকতা রয়েছে। আহ আমি যদি ওভারঅল জানতে চাই যে, এবং বিদেশি শক্তির কথা বলছেন যে বাংলাদেশের রাজনীতি বিদেশি শক্তির সাথে নানান ভাবে সম্পৃক্ত থাকে, সব মিলিয়ে সেই বিদেশি শক্তি কি খুব বেশি প্রভাব রাখছে? আমি যদি সরাসরি জিজ্ঞেস করি যে ভারতীয় আধিপত্যবাদ আমরা কেউ চাই না, কোনো আধিপত্যবাদ আমরা চাই না, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসে আমরা মার্কিন আধিপত্যবাদের দিকে ঝুঁকে পড়ছি কিনা। তো আধিপত্যবাদ আমাদের মাথায় চাপতে পারছে বা পারবে, এইটা কিন্তু নির্ভর করে হচ্ছে আমাদের দুর্বলতা বা আমাদের মেধাহীনতা এর উপরে আর কি। এখন আমি যে প্রশ্নটার মধ্যে ছিলাম যে ইউনূস সাহেব চলে আসলে, ইউনূস সাহেব চলে আসলে কি হবে জানেন? উনি আবার সে আগের মতো আলী রিয়াজ, তারপরে ওই আবার যে ওনার লামিয়া মুর্শেদ, এদেরকে ঘিরে গণভবন ঘিরে, ওইগুলো বঙ্গভবন ঘিরে একটা চক্র তৈরি হবে, এবং একই ভাবে সেই চক্র নানান ভাবে ক্ষমতার সংঘাত তৈরি করবে এবং নানান ধরনের সমস্যা তৈরি করবে, এবং এটা হবে এক্সটেনশন অফ অন্তর্বর্তী সরকারের একটা জায়গা, যেখানে অন্তর্বর্তী সরকারের ধরেন যদি দুইটা মানে অন্তর্বর্তী সরকার কি হবে, এখন সরকারকে দুই মাথাওয়ালা একটা জায়গায় পরিণত করবে। বঙ্গভবনকে ঘিরে একদল লোক তাদের ক্ষমতা প্র্যাকটিস করতে শুরু করবে, এবং এটা খুবই অসুবিধাজনক হবে বিএনপির জন্য। বিএনপির কোনোভাবেই আমি মনে করি না যে এমন কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করা উচিত যে ব্যক্তি তাদেরকে তাদেরকে তাদের যে ক্ষমতার জায়গা রয়েছে সেই জায়গাকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করবেন। আর আরেকটা বিষয় আমি একটু বলি, আহ, আমি বহুবার বিদেশ ভ্রমণ করেছি জীবনে, কিন্তু কখনোই আমি এত হিউমিলিটেড হই নাই এই অন্তর্বর্তী সরকার আসার পরে বিদেশ ভ্রমণ করার সময়। সকল জায়গাতে, সকল দেশে আমাদেরকে ইমিগ্রেশনে বিব্রতকর প্রশ্ন ফেস করতে হয়, বহু ইমিগ্রেশনে আমাদেরকে বসিয়ে রাখে, বহু জায়গাতে বসিয়ে রেখে আমাদেরকে অন্য একটা ঘরে নিয়ে যাওয়া হয়, যে ঘরের মধ্যে আবার প্রশ্ন করে তারপরে এন্ট্রি এনশিওর করা হয়। আমেরিকাতে যারা বাংলাদেশি যাচ্ছেন এখন বন্ড দিচ্ছেন $10,000, $15,000, এবং এই এত টাকা জমা দিয়ে কেন যেতে হবে? মাত্র 1 মাসের ভিসা ইস্যু করা হচ্ছে। এবং সেইখানে পৌঁছানোর পরে বহুবার আমেরিকা গিয়েছেন এমন ব্যক্তিকে আরেকটা ঘরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বসিয়ে রেখে প্রশ্ন করে তারপরে তাদেরকে ভিসা ইস্যু করা হয়। এবং আমি নিজের কানে, আমি আমেরিকা ভ্রমণ করেছি, আমি নিজের কানে শুনেছি ওই ভিসা অফিসার বলছেন নাইজেরিয়া, বাংলাদেশ, আরো কয়েকটা দেশ, বলবো আমি সিরিয়া, এরকম কয়েকটা দেশের কথা বলে বলছেন এইসব লোককে এখানে আসার পরে সে যেই হোক না কেন তাকে এখানে আনতে হবে এবং প্রশ্ন করতে হবে। মানে আমাদেরকে ব্যর্থ রাষ্ট্রের তালিকায় ফেলে দিয়েছে। আমি নিজের কানে ওখানে বসে থেকে শুনেছি, তো আমাকেও নিয়ে গেছে আরেকটা ঘরে নিয়ে বসিয়ে রেখে, এবং আমি যখন অনেক প্রশ্ন করতে শুরু করেছি সে কোনো উত্তর দেয় না, আমাকে কোনো উত্তর দিচ্ছে না, তাই না? এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমেরিকার নিয়ম রয়েছে, বিশেষ শিশু যদি আপনার সঙ্গে থাকে, আমেরিকাতে কিন্তু এটা তাদের সাংবিধানিক রুল, তাদেরকে আলাদাভাবে ট্রিট করতে হবে। আমার ভ্রমণে আমার সঙ্গে আমার বিশেষ শিশু ছিল, আছে। তো সেইরকম একটা অবস্থায় আমাদেরকে বসিয়ে রাখা হচ্ছে এবং সেই আইনগুলি তারা মানছে না।
আমাদেরকে কিন্তু ফার্স্ট লেন দেওয়ার কথা, আমাদেরকে কিন্তু আগে নিয়ে যাওয়ার কথা। অন্যান্য দেশে দিচ্ছে, এবং ওইখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিশাল লাইন, সেই লাইনে দাঁড়িয়ে থেকে যখন আপনি ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছাচ্ছেন, সেখানে আপনাকে ছেড়ে না দিয়ে সে আপনাকে নিয়ে আবার কোন একটা জায়গাতে 20-25 মিনিট বসিয়ে রাখছে। এগুলো যে করা হচ্ছে, শোনেন, এগুলো যে করা হচ্ছে ভাই, পারেন না, এগুলো যে করা হচ্ছে, এগুলা নিয়ে আমাদের যে বিশাল দিগগজ পণ্ডিতেরা এখন আমেরিকার দূতাবাসে চাকরি বাকরি পেয়েছেন না অন্তর্বর্তী সরকারের সময়, এরা কোনো কথা বলেন না, এরা এগুলো নিয়ে কোনো বক্তব্য কোথাও ছাপানোর ব্যবস্থা করেন না, এরা এগুলো নিয়ে কোনো নেগোশিয়েট করেন না। উল্টা ওনারা সারাক্ষণ ব্যস্ত আছেন পান্না কি বলেছে, পান্নার ঘটনা বলে, পান্না কি বলছে এটা দেখার জন্য কাউকে চাকরি দেয় না এখানে। কিন্তু বরং বিদেশি মিডিয়াতে যে দেশে কি আছে, যে দেশে আছেন সেই দেশে বিদেশি মিডিয়াতে বিদেশে আমাদের নাগরিকরা কি ধরনের ব্যবহার পাচ্ছেন এবং সেটা নিয়ে কি ছাপা হবে হবে না, আমাদের ইমেজ উন্নত করার চাকরি দেওয়া হয়েছে তাদেরকে। তো তারা তো সেটা করছেন না জায়গা মতো বসে, তারা ব্যস্ত আছেন তাদের মহাগুরু ইউনুসের যে ফেস সেটাকে বড় করে দেখানোর জন্য, ইউনুসের মর্যাদা রক্ষার জন্য যেন তারা ব্যস্ত। ইউনুসকে কেউ কিছু বললে তাদের টেলিভিশনে তারা জ্বলে উঠে, তাই না? এগুলো কিন্তু আমাদের জন্য খুব বিব্রতকর। সাংবাদিকরা কথা বলবে, এমনকি ভুল সমালোচনা করতে পারে, সেটা করতে পারে। যেমন ধরেন আপনি 2টা পত্রিকার কথা বললেন, আমরা কি ভুলে গিয়েছি যে পত্রিকার সম্পাদক নিজে বলেছিলেন যে উনি বিশেষ সংস্থার পাঠানো রিপোর্ট না দেখে ছাপতেন? আপনি এই সমালোচনা করতেই হবে যে ওনার মতো ব্যক্তি না দেখে ছাপবেন কেন? কারণ ওনারাই তো সবাইকে বলেছেন যে কোনো কিছু না দেখে ছাপিও না, জার্নালিজম উইদাউট ফিয়ার এন্ড কি জানো। তো জার্নালিজম উইদাউট ফিয়ার কি এই জিনিস আপনি না দেখে একটা জিনিস ছেপে দিবেন, যাচাই না করে সেটা ছেপে দিবেন? ফেসবুকের মধ্যে কে একটা পোস্ট করেছে ভুল, এটার জন্য কারো মাথা নষ্ট হয়ে যায়, কেউ যেন পাগল হয়ে যায় যে উনি একটা পোস্ট করেছেন। ধরেন আমি ফেসবুকে আছি আজকে 2006 সাল থেকে, যখন এইসব ব্যক্তি ফেসবুকে কি করে চাপ দেয়, কিবোর্ডকে আমি টিপে শিখে নাই, ঠিক আছে? 2006 সালে। হ্যাঁ, এখন আমি বলি, বিশিষ্ট ফ্যাক্ট চেকার নাম দিয়ে তারা নেমে পড়েছেন। হ্যাঁ, একটা এই এত বছরে একটা সংবাদ যেটা আমি বিদ্রুপাত্মক ভাবে, মানে সংবাদ হিসেবে দিই নাই, কিন্তু আমি বিদ্রুপ করেছিলাম। হ্যাঁ, আপনি যে বলছেন যে পত্রিকায় যে খবরগুলো আসছে পত্রিকার পক্ষ থেকে, সেই সংশ্লিষ্ট পত্রিকাগুলো আমি নামই বলি, ডেইলি স্টার বা প্রথম আলো। তো ডেইলি স্টার পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ফোন দেওয়া হয়েছিল, তিনি 2 মিনিট কথা বলেছেন। 2 মিনিটের মধ্যে তিনি যেটা বলেছেন, যা কিছু হচ্ছে আমার জন্য অপমানজনক, বিব্রতকর। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারোর সাথে কোনো কথা হয়নি। এবং বিএনপির একজন নেতার নাম প্রকাশ্যে অনিচ্ছুক এমন একজন নেতা জানিয়েছেন যে শুধু কোন আলাপই বড় কারণ নয়, এর চেয়ে আরো জটিল পরিস্থিতি ঘটতে যাচ্ছে, যার কারণে এই পদত্যাগ বা রাষ্ট্রপতি তাড়াহুড়া করে পদত্যাগ করতে যাচ্ছেন। জটিল পরিস্থিতি কি হতে পারে? এবং শেখ হাসিনা যে ফিরে আসার ঘোষণা দিয়েছেন সেটা নিয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে। এটিকে কেন্দ্র করে কিছু হওয়ার সম্ভাবনা আছে? এটি জটিলতার দিকে যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় না যে একটা সংবাদ কেউ ফিরে আসবে বা এইসব কারণে প্রেসিডেন্টকে অপসারণের কোনো যৌক্তিক যৌক্তিক কোনো বিষয় হতে পারে এটা আর কি। কেউ ফিরে আসবে বলেছেন, উনি কি ফিরে এসেছেন? তার ফিরে আসতে গেলে তো কোন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে, হয় তাকে বর্ডার ক্রস করতে হবে, এবং তিনি নিশ্চয়ই সেটা বেআইনি ভাবে করবেন না, তাই না? আমি তো ঢুকে বলবেন না পুশব্যাকের মতো। ফলে এইটা আমি মনে করি না যে এইটা প্রেসিডেন্টকে সরানোর জন্য যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ। আরেকটা হচ্ছে যে প্রেসিডেন্ট করবেন কি, মানে উনি যদি চলেও আসেন, প্রেসিডেন্টের এখানে কি করার আছে? প্রেসিডেন্ট যদি কোনো নির্দেশ আদেশ দেন সেটা কার মাধ্যমে দিবেন? এই সরকারের মাধ্যমেই তো প্রযুক্ত করতে হবে, তাই না? এবং প্রেসিডেন্ট কি করতে পারেন? প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন মনে করেন, সেটা করতে গেলে সংসদের পরামর্শ ছাড়া তিনি পারেন না। তিনি সেটা করতে গেলে সেটা সংবিধান লঙ্ঘিত হবে। এইখানে পরামর্শ প্রয়োজন হয়, প্রধানমন্ত্রীর পরামর্শ দরকার। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া প্রেসিডেন্ট আসলে কিছু করতে পারেন না বাংলাদেশে। এইটাই তো সংস্কারের বিষয়টা ছিল, তাই না? সংস্কারে তো এইটাই ছিল। অনেকে মনে কি এই ধরনের আতঙ্ক আছে যে আগের সংসদ বহাল রাখা হতে পারে একটা নির্বাচনের মাধ্যমে? না, উনি এটা কি করে করবেন? না, উনার এটা করার কোনো উপায় নাই ওনার। কেন নাই আমি বলি, উনি একটা অধ্যাদেশ দিয়ে গণভোট এবং সংসদ নির্বাচন করিয়েছেন না, নিজে যে আদেশে সই করেছেন, নিজে যে আদেশ দিয়েছেন, উনি আবার সেটা কেমনে বাতিল করে? আগের সংসদ কেমনে আনে উনি? ওনার পক্ষে সম্ভব না। এটা করতে গেলে উনি একটা স্ববিরোধী কাণ্ড করে বসবেন, এটা তো এখন আর সম্ভব না। ওনার আদেশেই তো গণভোট হয়েছে। এই যে সারাক্ষণ এনসিপি আর জামাত কি বলে
যে প্রেসিডেন্ট সাহেবের আদেশে হয়েছে গণভোট বৈধ, তো গণভোট বৈধ যেটা বিরোধী দল বলে, সরকারি দলও বলে, তো কেউ কি এটার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছে? করে নাই তো।